আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পর থেকেই দ্বীপটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বরফে জমে থাকা অন্ধকারাচ্ছন্ন এই দ্বীপে কি এমন লুকিয়ে রয়েছে যার কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চায়, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড। এই দ্বীপের ইনুইট আদিবাসীরা গ্রিনল্যান্ডকে ডাকে কালালিথ নুনাথ নামে। বরফে আচ্ছাদিত এই দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডকেই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যদিও দ্বীপের সংজ্ঞা মতে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হল অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া একটি মহাদেশ হিসেবে স্বীকৃত হওয়ায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের তকমাটি অর্জন করে নিয়েছে গ্রিনল্যান্ড। সাদা বরফে ঢাকা এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড হওয়ার পেছনে রয়েছে মজার এক ইতিহাস। 985 সালে নরওয়ের এক হত্যা মামলার আসামি ভাইকিং নাবিক এরিকসন দ্য রেড আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছিল। তার উদ্দেশ্য ছিল মানুষকে আকর্ষণ করে এই দ্বীপে নিয়ে আসা। সে কারণে এরিক দ্য রেড খুব চতুরভাবে দ্বীপটির নাম রাখে গ্রিনল্যান্ড। তার ধারণা ছিল সবুজ উর্বর ভূমি মনে হলে মানুষ এখানে বসতি স্থাপনের জন্য আগ্রহী হবে। এই কৌশল অনেকটা কাজও করেছিল। গ্রিনল্যান্ড নাম শুনেই কিছু ভাইকিং পরিবার এখানে এসে বসতিও স্থাপন করে, যদিও পরবর্তীতে তারা কঠিন জলবায়ু এবং খাদ্য সংকটের কারণে এখানে বেশি দিন টিকে থাকতে পারেনি। গ্রিনল্যান্ডের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। আয়তনে এই দ্বীপটি বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। তবে মজার ব্যাপার হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও দ্বীপটি ডেনমার্কের মূল ভূখণ্ডের চেয়ে প্রায় 50 গুণ বড়। গ্রিনল্যান্ড যেহেতু একটি দ্বীপ, তাই এর কোনো প্রতিবেশী দেশ নেই। তবে এর সবচেয়ে নিকটবর্তী দেশ হল কানাডা। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের দেখা পাওয়া সহজ নয়। প্রতিদিন মাত্র 3 ঘন্টার সামান্য একটু কম বা বেশি সময় গ্রিনল্যান্ডে দিন থাকে। তবে গ্রীষ্মকালে টানা 2-3 মাস নিরবচ্ছিন্ন দিনের আলো থাকে। এখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময়ের হয়ে থাকে। শীতকালে গোটা গ্রিনল্যান্ড জুড়ে সবসময় প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ বিরাজ করে। গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের তাপমাত্রা 13-14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং শীতকালে এখানকার স্বাভাবিক তাপমাত্রা হল -10 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা স্থায়ী বরফের চাদরে ঢাকা রয়েছে এবং কোনো কোনো জায়গায় এই বরফের পুরুত্ব 3 কিলোমিটারেরও বেশি। গ্রিনল্যান্ডে জমে থাকা এই বরফ সমগ্র পৃথিবীর 6.7% মিঠা পানি ধারণ করে আছে। গ্রিনল্যান্ডের এই সমস্ত বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 23 ফুট বৃদ্ধি পাবে। আমাদের পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা মাত্র 2 থেকে 3 ডিগ্রি বাড়লেই গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যাবে। ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ অনবরত গলেই চলেছে। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর নুক। এটি গ্রিনল্যান্ডের রাজধানী। 2017 সালের হিসাব অনুযায়ী নুক শহরের জনসংখ্যা মাত্র 17,036 জন। বিশাল দ্বীপের এই ছোট্ট নগরীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী। অতিরিক্ত শীতের কারণে গ্রিনল্যান্ডের বেশিরভাগ কৃষিকাজ করা হয় গ্রিন হাউস পদ্ধতিতে। শাকসবজি উৎপাদন এবং মাছ চাষই হল গ্রিনল্যান্ডের প্রধান কৃষি। তবে অন্যান্য দেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যের মাধ্যমেই মূলত এই অঞ্চলের মানুষের খাবারের চাহিদা পূরণ করা হয়। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে এত বড় দ্বীপে মানব বসতি খুবই কম। বাংলাদেশের চেয়ে আয়তনে 15 গুণ বড় হলেও গ্রিনল্যান্ডের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় 3000 ভাগের 1 ভাগ মাত্র। সমগ্র গ্রিনল্যান্ড জুড়ে মাত্র 57,000-এরও কম লোক বসবাস করে। গ্রিনল্যান্ডে বসবাসকারীদের 88%ই ইনুইট জাতিগোষ্ঠীর সদস্য। গবেষণা থেকে জানা যায় ইনুইটরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব 2500 সালে। তারও বহু বছর পর ইউরোপিয়ানরা এখানে বসবাস করতে শুরু করে। ইউরোপিয়ানদের মধ্যে নরওয়েজিয়ান ও আইসল্যান্ডের বাসিন্দারা গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে বসবাস করত। তাই গ্রিনল্যান্ডের অনেক বাসিন্দা নরওয়েজিয়ান গ্রিনল্যান্ডার্স নামে পরিচিত।
13 শতাব্দীর শুরুর দিকে নরওয়ে গ্রিনল্যান্ড দখল করে নেয়। সে সময় নরওয়ের সাথে চুক্তি করে ডেনমার্কও গ্রিনল্যান্ডের উপর অধিকার ফলাতে থাকে। পরবর্তীতে 1953 সালের দিকে আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডকে কিংডম অফ ডেনমার্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। 1979 সালে ডেনমার্ক পার্লামেন্ট গ্রিনল্যান্ড দ্বীপকে পূর্ণ শাসন করার অনুমতি দেয়। তবে 2008 সালের এক গণভোটে গ্রিনল্যান্ড স্বাধীনতা আদায়ের আন্দোলনে জয়ী হয় এবং 2009 সালে গ্রিনল্যান্ডবাসীরা নিজেদের সরকার গঠন করে। বর্তমানে গ্রিনল্যান্ডের নিজস্ব প্রধানমন্ত্রী থাকলেও এখনও পর্যন্ত রাজ্যটির হেড অফ স্টেটের দায়িত্ব পালন করছেন ডেনমার্কের রাজা 10ম ফ্রেডরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর 2019 সালে গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার আগ্রহ পোষণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। সে সময় গ্রিনল্যান্ডের মালিক দেশ ডেনমার্কের কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রহকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। তখন থেকেই গ্রিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসছে দ্বীপটি ব্যবসা করার জন্য উন্মুক্ত, তবে বিক্রির জন্য নয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড কেনার জোরালো প্রত্যয় ব্যক্ত করেন। এবার ট্রাম্প সরাসরি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সাথে ফোন আলাপে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দৃঢ়ভাবে উপস্থাপন করেন। ডেনমার্ক যদিও গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না, তবুও তারা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের ভয়ে এ বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে। সাম্প্রতিক আরেক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গ্রিনল্যান্ডের বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের সাথে থাকতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গ্রিনল্যান্ড কিনতে চাওয়া ট্রাম্পই প্রথম ব্যক্তি নন। 1946 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10 কোটি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয়, তারও আগে অন্য দেশের কাছ থেকে পুরো রাজ্য কিনে নেওয়ার অভিজ্ঞতাও আছে যুক্তরাষ্ট্রের। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা এবং 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা রাজ্য কিনেছিল মার্কিনিরা। উপর থেকে দেখতে গ্রিনল্যান্ডকে বরফে ঢাকা একটি বিরান ভূমি বলে মনে হলেও বিস্তীর্ণ এই বরফের নিচে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের আধার। বেশ কিছু দুর্লভ ও মূল্যবান খনিজ সম্পদ, বিশুদ্ধ পানি ও বরফ, মাছের মজুদ, সামুদ্রিক খাবার, নবায়নযোগ্য জ্বালানি, আকরিক লোহা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম এবং তেল গ্যাস সহ নানা মূল্যবান সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। বিশ্লেষকরা মনে করছেন এখানকার প্রাকৃতিক সম্পদের কারণেই যুক্তরাষ্ট্র দ্বীপটি কেনার বিষয়ে উঠে পড়ে লেগেছে। প্রাকৃতিক সম্পদের পর গ্রিনল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দ্বীপটির কৌশলগত ভৌগোলিক অবস্থান। আর্কটিক অঞ্চলের বরফ গলতে থাকার কারণে রাশিয়া বেশ কয়েক বছর যাবতই এই অঞ্চলের সমুদ্রপথের কার্যকর ব্যবহার করতে শুরু করেছে। এখন যুক্তরাষ্ট্রও এখানে তাদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে। যদিও থুলে এয়ারবেস নামে একটি মার্কিন বিমান ঘাঁটি 1943 সাল থেকেই গ্রিনল্যান্ডে রয়েছে। গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই বিমান ঘাঁটি ন্যাটো জোটের অংশ হিসেবে পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থুলে এয়ারবেসকে পিটুফিক মহাকাশ ঘাঁটিতে পরিণত করেছে। 2019 সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনীর অধীনে এই মহাকাশ প্রতিরক্ষা স্থাপনাটি পরিচালিত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে, আর সেই সাথে উন্মুক্ত হচ্ছে সম্ভাব্য খনিজ সম্পদের প্রাচুর্য। নাসার বিজ্ঞানীরা বিগত কয়েক বছরের গ্রীষ্ম মৌসুমে গ্রিনল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় বড় বরফ গলার ঘটনা পর্যবেক্ষণ করেছেন। দ্বীপটির বরফ গলার ফলে ভবিষ্যতে ভূমি ব্যবহারের সুযোগ আরও বাড়বে এবং গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অপার সম্ভাবনাও উন্মোচিত হবে। শুধু গ্রিনল্যান্ড দখল করতে চাওয়াই নয়, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে বেশ কিছু সামুদ্রিক দ্বীপ দখল করে বসে আছে। এমনকি আমেরিকা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপও দখল করে সামরিক ঘাঁটি গড়ে তুলবে। সাম্প্রতিক সময়ে এমন গুজবও শোনা গেছে। আসলেই কি সেন্ট মার্টিন দ্বীপ দখল করে সামরিক ঘাঁটি গড়ে তোলা সম্ভব? সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।